অনেকে আমাকে অনুরোধ করলো যে বিল্লা ভাই, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী 23শে জুন উপলক্ষে আওয়ামী লীগ সম্পর্কে যদি কিছু কথা বলতেন তাহলে হয়তো আমরা কিছু জানতে পারতাম। তাই আমি বললাম যে ঠিক আছে, কিছু কথা বলবো, তোমাদের অনুরোধে ঠিক আছে। কিন্তু সেই আলোকে আমি বলি, 57 সালের যে কাউন্সিলটার হলো, যে কাউন্সিলের মৌলানা ভাসানী পরবর্তীতে রিজাইন করে যে দোহাই দিয়ে, সেটা হচ্ছে স্বায়ত্ত শাসনের যে দাবিটা কাউন্সিলের মাধ্যমে তদানীন্তন আওয়ামী লীগ গঠন রিসিভ করার কারণে, যে তারা স্বায়ত্ত শাসন প্রদেশগুলোতে থাকতে হবে। তখন উনি বললেন এটা পাকিস্তান ভাঙ্গার একটা ষড়যন্ত্র। তার পরবর্তীতে মৌলানা ভাসানী যে রাজনৈতিক আদর্শগত বিচ্যুতি বলতে আমি যেটা বুঝি, সেটা হচ্ছে সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম তার ছিল না। অনেকে হয়তো মনে করতে পারে যে আমি ভাসানীর ব্যক্তিগত চরিত্র নিয়ে কথা বলবার চেষ্টা করছি, আসলে তা না। যারা কমিউনিস্ট পার্টি করেছে তাদেরকেও উনি ইস্যুভিত্তিক জনগণের বিভিন্ন দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে আন্দোলন করার কারণে তার সাথে মিলে গিয়েছিল, যেটা তিনি জাতীয় মুক্তির আন্দোলন হিসেবে দেখতেন। তবে মূলত প্রত্যেকটা আন্দোলনে ওনার ছিল হচ্ছে অর্থনীতিবাদী আন্দোলন, জাতির মুক্তির জন্য যেটা, সেটা মূলত কখনো ওনাকে দেখা যায়নি সেই ধরনের কোনো আন্দোলনে। 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচনে উনি বয়কট করলেন কৌশলে, যদিও সেই বয়কট করার কারণে নির্বাচনে অংশগ্রহণ করা জনগণের উপর কোনো প্রতিফলন তেমন পড়েনি। এবং 7ই মার্চের ভাষণের পরে যে মূলত উনি 10ই মার্চ 1971 একটি বক্তব্য দিলেন 14 দফা দিয়ে। সেগুলো যদি আপনারা বিচার বিশ্লেষণ করেন, এবং 6 দফা দেওয়ার পরে যে তিনি বিশ্বাসঘাতকতার কথা বললেন, আমেরিকার কর্মসূচির কথা বললেন, এই বিষয়গুলো, অর্থাৎ উনি জনগণের বিভিন্ন বিষয় নিয়ে, যেমন ফারাক্কাবাদ নিয়ে কথা বলেছেন, রুটি রুজি নিয়ে কথা বলেছেন, এই ধরনের অর্থনীতিবাদী আন্দোলন কর্মসূচি উনি দীর্ঘ সময় হরতাল, হাটবাজার হরতাল থেকে শুরু করে গণ অভ্যুত্থানে, এগুলোতে তিনি অংশগ্রহণ করেছেন, এটা আমি বলি। কিন্তু বাঙালি জাতীয়তাবাদ এবং ভিন্ন একটি রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে ওনার সেই ধরনের কোনো অবদান ছিল না। আর একটা জিনিস হচ্ছে কি, যে বঙ্গবন্ধু কেন জাতির জনক হলেন, এই হয়ে ওঠা পর্যন্ত যে সুদীর্ঘ ইতিহাস যদি আমরা বিচার বিশ্লেষণ করি, তাহলে আওয়ামী লীগের ভিতর দিয়ে যারা সিনিয়র বিজ্ঞ নেতা ছিলেন, বয়স্ক নেতা ছিলেন, মূলত তারা পাকিস্তানের প্রদেশগুলি স্বায়ত্ত শাসন হোক বা স্বাধীনতা অর্জন করুক, এই ধরনের মেন্টালিটি তাদের ছিল না। ফলে আমরা দেখেছি 6 দফায় 17 জন কেন্দ্রীয় নেতা, ইভেন পাকিস্তানে যখন বিরোধী দলের আন্দোলনে এটা তোলা হয়, তখনও কিন্তু তারা চরমভাবে বিরোধিতা করেছিল। এই জায়গাটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ। আব্দুল লতিফ সাহেব কাদের বাহিনীর যে তার বড় ভাই একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে বাংলাদেশ এবং বাঙালিদের জন্য পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠীর বিভিন্ন নেতার বিভিন্ন ধরনের অবদান আছে, এটা অস্বীকার করার কাজ নেই। কিন্তু সমগ্র নেতারাই সম্মিলিত রূপ হচ্ছে বঙ্গবন্ধু। পরবর্তীতে তিনি জাতীয় নেতা এবং জাতীয়তাবাদী নেতায় রূপান্তরিত হয়েছিলেন, বাঙালির কাণ্ডারি, স্বাধীনতার ঘোষক এবং জাতির জনক হয়েছিলেন সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি যেটা বলবার চেষ্টা করেছেন, আমরা যদি দেখি পূর্ব পাকিস্তানে যে সমস্ত জাতীয় পর্যায়ের নেতা ছিল, তারা কিন্তু পাকিস্তান ভাঙ্গার পরে, আর দ্যাট মিনস ভারত ভাঙ্গার পরে, শেরে বাংলা একে ফজলুল্লাহ রাজনীতিতে বিদায় নিয়েছিলেন। এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। হোসেন শহীদ সোহরাওয়ার্দী সেদিন ভারতবর্ষ থেকে গিয়েছিলেন ভারতের কলকাতা বা বাঙালির মুসলমানদের জন্য, বাঙালি না মুসলমানদের জন্য, কারণ যেহেতু ভারত একটু ভেঙে গেছে, তখন মুসলমানদের জাতীয় পর্যায়ের কোনো নেতা ছিল না। ওনাকে বিতাড়িত করার পরে, বাড়িতে অগ্নিসংযোগ, এক কাপড়ে বিদায় করার পরে উনি পশ্চিম পাকিস্তান থেকে বাঙালি হওয়ার কারণে, পশ্চিম পাকিস্তান যেহেতু ভারতের অনুচর বলেছিল, উনি আসেন। উনির ইতিহাসটা এরকম। তবে উনি গণতান্ত্রিক মনা একজন মানুষ ছিলেন, এটা আমি অস্বীকার করছি না, বাঙালিকেও অস্বীকার করে না। 66 সাল পর্যন্ত, 6 দফা দেওয়ার আগ পর্যন্ত এই ধরনের ওয়েল রিপুটেড এবং যারা খুবই ভারতবর্ষে পরিচিত এই নেতাদের আসলে জীবন অবসান ঘটে, এ বিষয়ে তো কারোর দ্বিমত নেই।
কিন্তু আপনি যদি বিচার বিশ্লেষণ করেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী বাঙালি হয়ে ওঠার ক্ষেত্রে তার অবদানটা কি? মুসলমান হয়ে ওঠার ক্ষেত্রে তার অবদান আছে। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর বাঙালি হয়ে ওঠার ক্ষেত্রে অবদানটা কি আপনারা একটু বলবেন কি? শেরে বাংলা একে ফজলুল হক, উনি শেরে বাংলা বলা হয়, কিন্তু উনি বাঙালি হয়ে ওঠার পিছনে, বাঙালিদের বাঙালি পরিচয় করার পিছনে ওনার অবদানটা কি যদি কেউ বলেন আমি সেটা সংশোধন করে নেব। হ্যাঁ, পাকিস্তানি হওয়ার পিছনে, মুসলিম হওয়ার পিছনে, মুসলমানদের অধিকার আদায়ের প্রশ্নে আমি কিন্তু এদের কাউকে অস্বীকার করছি না। কিন্তু সেই মুসলিম জাতীয়তাবাদ, পাকিস্তান ভারত ভাঙ্গার পরিপ্রেক্ষিতে তাদের অবদান, সেই লাহোর প্রস্তাব থেকে শুরু করে সব জায়গায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের আছে, এটা আমি অস্বীকার করব না বা করতে চাই না। কিন্তু আমি যদি বাঙালি হয়ে ওঠার হাজার বছরের যে স্রোতস্বিনী নদী সাগরের সাথে যে মিলিত হয়েছে, সেই নদী নাদা খাল বিল যত কিছু আছে নদ নদী, আমরা যখন সাগরে মিলিত হয় বঙ্গোপসাগরে, আমি যদি সেই সাগরটাকে বঙ্গবন্ধু বলি, তাহলে আমি নালার অধিকারকে অস্বীকার করব না, খালের অধিকারকে অস্বীকার করব না, প্রাকৃতিক বৃষ্টির অধিকারকে আমি অস্বীকার করব না। প্রত্যেকেই পানি, কিন্তু সেই পানিটা যখন মিলিত হয়েছে তখন আলাদা একটি সাগরে যে মিলিত হয়েছে, এবং সাগরের পানি কিন্তু এই চিরাচরিত পানি থেকে পৃথক। আমি যেটা বলবার চেষ্টা করছি, আপনারা দেখবেন যে পাকিস্তান থেকে যে আওয়ামী লীগের জন্ম হয়েছিল, সেই আওয়ামী লীগটা ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু দলীয় সিদ্ধান্তটা কী ছিল আমি জানি না, কারণ দলগতভাবে আমি দেখেছি 1948 সালে বঙ্গবন্ধু যে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, সেই ভাষা আন্দোলনের দলগত কী অবস্থান ছিল। প্রথম যে 11 জন নেতা গ্রেপ্তার হয়েছিলেন তার মধ্যে তিনি একজন। এটা কি আপনারা অস্বীকার করতে চান? আমরা মূলত 52-র 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের যতটুকু ইতিহাস পড়েছি ততটুকু জানি। 54-র যুক্ত ফ্রন্ট নির্বাচনে আমরা দেখেছি যুবক মুজিব, বাট যুবক না একেবারে, তখনকার গড়াই তো কম ছিল, উনি কিন্তু দৌড়োদৌড়ি ছোটাছুটি করে মাওলানা ভাসানী সমস্ত শয়তানদেরকে একজা করেছেন। কারণ জানেন, মাওলানা ভাসানী এবং শামসুল হক সাহেবের মিটিংয়ের মধ্যে গোলমাল হতো, বিয়ে নিয়েও গোলমাল হতো। আর মূলত মাওলানা ভাসানী সারা জীবন কোনো গণতান্ত্রিক সিদ্ধান্ত মানতে পারতেন না, উনি সিদ্ধান্ত চাপাই দিতেন। সরি টু সে, আমি শয়তান কথাটা বলা আমার ঠিক হয়নি। আবার ওই যে শামসুল হক সাহেবের সাথে তার চিরাচরিত দ্বন্দ্ব ছিল, বিয়েতে দাওয়াত করে না একজন, এটা নিয়েও মিটিং বয়কট হয়েছে, দেখবেন ইতিহাস যেটা বলে থাকে। মাওলানা ভাসানী উনি একক সিদ্ধান্তে ন্যাপের ভিতর কাউন্সিল পরবর্তী ঢুকাই দিলেন ইসলামিক সমাজতন্ত্র, তাহলে উনার আদর্শটা। এদিকে উনি সৈনিক সমাজতন্ত্র, উনি হঠাৎ করে হক তোয়া ভাইদের মানে ভাইদের সাথে মিশে, যেহেতু ওনারা মুরব্বী মানুষ, ওনাদের সাথে মিশে উনি হয়ে গেলেন সমাজতান্ত্রিক। চীনে যাই হয়ে গেলেন চীনের প্রতিনিধি। আইসে আইয়ুবের বিরুদ্ধে কিছু বলা যাবে না, যেহেতু চীন তাকে নিষেধ করে দিয়েছে। এই যে তুফাইল ভাইরা যখন গণ আন্দোলন গণ অভ্যুত্থান করেছেন, আমাদের নিউক্লিয়াসের মেম্বাররা যখন সেই কুষ্টিয়ার কৃতি সন্তান যাকে হত্যা করে পরবর্তীতে সেই ব্যক্তি জুলাই আন্দোলনে 24-এ বীর হয়েছে, তার পরিবার টাকা পেয়েছে শহীদ পরিবার হিসেবে, আরেফিন ভাই, তারপরে আব্দুর রাজ্জাক সাহেব, এবং সেই তরুণ তুর্কি বিপ্লবী তখন নিউক্লিয়াসের মেম্বার ছিল, যিনি একসময় ছাত্রলীগের ভারপ্রাপ্ত দায়িত্বে ছিলেন, সেই সিরাজুল আলম খান, অনেকে রহস্য পুরুষ বলে, কিন্তু তার সাংগঠনিক ক্ষেত্রে ফ্রন্ট লাইনার সংগঠন গড়া এবং বঙ্গবন্ধুকে হত্যার পটভূমি তৈরিও করেছিলেন, জাসুদের জন্ম দিয়েছিলেন। কিন্তু তখন কেন তিনি অবিসংবাদিত নেতা হতে পারলেন না? সমাজতন্ত্র কেন কায়েম করতে পারলেন না? জাসদকে কেন রান করাতে পারলেন? এই প্রশ্নগুলো আমাদের জানা দরকার না? কিন্তু বঙ্গবন্ধু মুজিব সেই 47 আওয়ামী লীগের জন্ম থেকে 49 থেকে সেই ব্যক্তি শেখ মুজিব, খুকা, সংগঠনের জয়েন্ট সেক্রেটারি, তারপরে শেষাক্তিতে সংগঠনের প্রেসিডেন্ট গড়ে ওঠা, এই সুদীর্ঘ সময় 13 বছর 9 মাস জেল আর কেউ খাটল না, শুধু এই ব্যক্তিটাই সুদীর্ঘ কাল ধরে জেল খাটলেন, কোনো আপোষ করলেন না। আপনারা জানেন যে সেই গণ অভ্যুত্থান পরবর্তী তাকে জেলের গেট থেকে মুক্তি দেওয়ার পরে 6 মাস পর্যন্ত তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। কোথায় আছে বঙ্গবন্ধু শেখ মুজিব, এটা কেউ জানতেও না, পাকিস্তানিরা গোপন করে রেখেছিল। তা সুদীর্ঘ ইতিহাসে যদি আমরা বিচ্ছিন্নভাবে আন্দোলন সংগ্রামের ইতিহাস টানি, তাই ইতিহাসে আপনারা একজন ব্যক্তি বলবেন যে মাওলানা ভাসানী সাহেব
পাকিস্তানি জাতীয়তাবাদ থেকে মুসলিম এবং মুসলিম থেকে বাঙালি হয়ে ওঠার পিছনে তিনি তার অবদান, এই যে বাঙালি হওয়ার ক্ষেত্রে তার অবদানটা কি, শুধু এই কথাটার প্রশ্নের জবাব আপনাদের কাছে আমি চাই। শেরে বাংলা একে ফজলুল হক, উনি পাকিস্তান ভারত ভাঙ্গার পরে পাকিস্তানের পরে এসে উনি রাজনীতি থেকে অবসর নিলেন। 54 যুক্ত ফ্রন্ট নির্বাচনে ওনাকে বাড়ির থেকে ডেকে এনে নির্বাচনে অংশগ্রহণ করানো। এর পরবর্তীতে বাঙালিকে পুনর্গঠনের ক্ষেত্রে যদি একজন ইতিহাসবিদ, একজন পলিটিশিয়ানও যদি বলতে পারেন যে তার অবদান আছে, আজকের পর থেকে আর আমি কোনো ধারাভাষ্য দেব না। আপনারা যদি একজনে বলতে পারেন যে মৌলানা ভাসানী সাহেব একদিনের জন্য বাঙালি হয়ে ওঠার পিছনে তার অবদান আছে, তার একটি বক্তব্য আছে বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্যই। আগে তো যে আপনাকে বাঙালি হতে হবে, তারপরে না আপনি একটা রাষ্ট্রের জন্ম দেবেন, সেই জায়গাটা তার অবদান আছে যদি আপনি বলেন। বরঞ্চ অনেক কমিউনিস্ট পার্টির নেতারা যারা সিনিয়র নেতা ছিলেন, হকদের কথা বাদ দেন, তারা কিন্তু ভাষা আন্দোলনের বিরোধিতা করেছিল যে এটা একটা জাতীয়তাবাদ ভাষা। যদিও তুহা সাহেব ব্যক্তিগতভাবে, সুলতান মোহাম্মদ সেই কাজল ব্রাদার্সের মালিক, তারা ব্যক্তিগতভাবে ভাষা আন্দোলনের সাথে ছিলেন, কিন্তু কমিউনিস্ট পার্টি কিন্তু ভাষা আন্দোলনের সাথে ছিল না। যেমন আমাদের গোলাম আজম সাহেব, উনি কিন্তু জীবনের এক পর্যায়ে এসে সংবর্ধনা অনুষ্ঠানে বলেছেন ভাষা আন্দোলন তার সবচেয়ে চরম ভুল অংশগ্রহণ করা। এই জামাত ইসলাম কখনো বাঙালি জাতীয়তাবাদের এবং বাঙালিদের একটা রাষ্ট্র হোক তার পক্ষে ছিল না। আবার ভারত যখন ভাঙ্গে মুসলমানদের একটা আলাদা রাষ্ট্র হোক, সেটা কিন্তু তার পক্ষেও ছিল না। এই তার উত্তরসূরি মওদুদিরা। তার মানে যুগে যুগে যখন আত্মপরিচয়ের প্রশ্ন এসেছে কোনো জাতির, তারা কিন্তু তার বিরোধিতা করেছে, বরঞ্চ সেই সরকারের পক্ষ নিয়ে সেই যাদের বিরুদ্ধে বাঙালি হয়ে ওঠা, যাদের বিরুদ্ধে পাকিস্তানি হয়ে ওঠা, তাদের বিরুদ্ধ শক্তির সাথেই কিন্তু তার অবস্থান দহরম মহরম, এবং পাকিস্তানে তাদের ভয়ানক যে অবস্থানটা আপনারা দেখেছেন। আমি যে সুদীর্ঘ 12-13 মিনিট কথা বলতে যায় মৌলানা ভাসানীর সহ আমাদের জাতীয় যারা 4 নেতাকে হত্যা করা হয়েছে, আওয়ামী লীগের যারা তরুণ নেতা ছিল, ছাত্রলীগ সেই 48 সাল থেকে যারা ছাত্রলীগের সাথে ছিল, তারা পর্যায়ক্রমে বাঙালি জাতীয়তাবাদের যে ধারণাটা, সেই ধারণাটা বঙ্গবন্ধু যেহেতু জাতীয় নেতা বা রাজনৈতিক দলের নেতা ছিল, ছাত্রলীগটা রাজনৈতিক দলের জন্ম দেয়নি। হ্যাঁ, তারা প্যারালাল একটা বুদ্ধিজীবী গড়ে উঠেছিল। আমি যতটুকু আমার জানা বোঝা, তাতে বঙ্গবন্ধু মুজিব পাকিস্তানি জাতীয়তাবাদ মুসলিম জাতীয়তাবাদের বিপরীতে তিনি একটি জাতীয়তাবাদ বা বাঙালি গড়ে তুলবার চেষ্টা করার অভিপ্রায়ে উনি বুঝেছিলেন যে ঘুণে ধরা সমাজে যারা বৃদ্ধ নেতৃত্ব, যারা বয়স্ক নেতৃত্ব বা যাদের নেতৃত্বে পাকিস্তান সৃষ্টি হয়েছে, তারা বাঙালি জাতীয়তাবাদের দিকে টার নেবে না। তাই তিনি ছাত্রলীগের মধ্য দিয়ে একটি তরুণ বুদ্ধিজীবীদের সৃষ্টি করেছিলেন, যা তার আত্মজীবনীতেও বোঝা যায় এবং তার সুদীর্ঘ কর্মযজ্ঞের ভিতর দিয়ে দেখে। অনেকে মনে করে যে এই 3 জন দ্বারাই নিউক্লিয়ার ছিল, সিরাজুল আলম খান সাহেব, আব্দুর রাজ্জাক সাহেব এবং ওই যে আরিফিন সাহেব, কুষ্টিয়ার, হঠাৎ করে পুরো নামটা আমি বললাম, যাই নামটা যখন মনে আসবে আমি আরিফিন কুষ্টিয়ার, যাই হোক, ওনারা কিন্তু একটাই নিউক্লিয়াস গ্রুপ ছিল না। আমি সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ ভাইও কিন্তু একটি নিউক্লিয়াসের মেম্বার ছিলেন, 5 সদস্য বিশিষ্ট, আমি এই ইতিহাসও জানি। তার মানে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন ছাত্রলীগ, আওয়ামী লীগের যারা তরুণ ছাত্রলীগ থেকে যোগদান করেছিলেন, তাদেরকে ভিন্ন ভাষায়, ভিন্ন রাজনীতি, ভিন্ন পরিচয়ে গড়বার একটি অভিপ্রায় কিন্তু ওনার আজীবনে ছিল। ফলে আমরা কি দেখলাম, আমি যদি বিশ্লেষণ করি আওয়ামী লীগের ইতিহাসটা আর শেখ মুজিবের ইতিহাস, জাতির পিতা হওয়া পর্যন্ত অবিচ্ছিন্ন ইতিহাস উনি চেষ্টা করেছেন ধারাবাহিকভাবে। কখনো কোনো নেতাকে ব্যক্তি পর্যায়ে আঘাত করেন না, এই কারণেই তাহলে এই তরুণ এবং নব যে জাগরণের জন্য উনি কাজ করছেন, সেই জায়গাটা অন্তরায় সৃষ্টি হতো। এই কারণে কখনো উনি মৌলানা ভাসানীকে মৃত্যু পর্যন্ত কখনো অপমান করেন। উনি হোসেন শহীদ সোহরাওয়ার্দীকেও কিন্তু তিনি 66 সাল পর্যন্ত দেখা যায় না কখনো তার বিরুদ্ধে কোনো কথা বলেছেন, ভুল ভ্রান্তি যাক। এবং আমাদের যে নেতা চরম শেরে বাংলা কি ফজলুল হকের সাথেও কাজ করেছেন, কিন্তু তার সাথে কিন্তু মতের মিল না থাকলেও তাদের বিরুদ্ধে বাইরে, মিটিংয়ের বাইরে
মানে সংগঠনের বাইরে যেয়ে তিনি কখনোই এই ধরনের আচরণ করেন নাই, যে আচরণগত কারণে তাদের সাথে ওনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কনফ্লিক্ট অফ আইডিওলজি বা ফিলোসফিক্যাল দ্বন্দ্বটা হতে পারে। কারণ আমরা দেখলাম যখন 62-তে মৌলানা ভাসানী সাহেব চীন থেকে এসে বললেন যে আইয়ুবকে 63 সালে যে আইয়ুবকে কিছু আনটাচ রাখতে হবে, চীন যেহেতু নিষেধ করেছে, আমেরিকা, ভারত এবং চায়নার ভৌগোলিক রাজনৈতিক কারণে, তখন আমরা জানি যে পাকিস্তান চীনকে নিয়ে আগানো, আইয়ুব খান চীনকে নিয়ে আগানোর একটা পরিকল্পনা করেছিলেন। কিন্তু উনি কিন্তু সরাসরি মানে মৌলানা ভাসানীর বিরুদ্ধে একটি কথাও বলেন না, মৃত্যু পর্যন্ত বলেন নাই। কিন্তু উনি 62 সালের আন্দোলন, উনি 63, 66-র যে 6 দফা, 69-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের সাংগঠনিক ওয়েতে কর্মসূচিগুলো নিয়ে উনি বাস্তবায়ন করার চেষ্টা করেছেন বঙ্গবন্ধু মুজিব। ব্যক্তিগতভাবে উনি কোনো ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন নাই, যে যা বলেছে দলীয় ফর্মে আলোচনা হয়েছে করে উনি দলীয় ফর্মকে গণতান্ত্রিক কেন্দ্রিকতার মাধ্যমে, গণতান্ত্রিক সিদ্ধান্তের মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন এবং আজীবনই তাই করেছেন। 70-এর নির্বাচনে উনি কিন্তু দলীয় ইস্তাহারের মাধ্যমে কিন্তু ওই যে ধর্মনিরপেক্ষতা, তারপর কি ধরনের সংবিধানে আসবে, 70-এর নির্বাচন যেহেতু সাংবিধানিক কাঠামোগত আমাদের একটা শাসনতন্ত্র প্রণয়নের যে কর্মসূচিটা ছিল, উনি দলীয়ভাবে একটি কর্মসূচি দিয়েছিলেন, ইস্তাহারও দিয়েছিলেন, আওয়ামী লীগও দিয়েছিল। আমি মনে করি আওয়ামী লীগ এবং শেখ মুজিব, কারণ অনেকেই তখন, আমি আমার অভিভাবক যারা বেঁচে আছে, বাপ, দাদা, চাচা, তাদেরকে জিজ্ঞাসা, 70-এর নির্বাচনে মূলত সবাই বলেছে শেখ মুজিবকে ভোট দিয়ে এসেছে, নৌকাকে ভোট দিয়েছি, সাথে সাথে শেখ মুজিবই ছিল সেদিন, শেখের বেটাকে ভোট দিয়ে আসছি। এই যে শেখ হয়ে ওঠা, এইটাই হচ্ছে বঙ্গবন্ধুর জীবনের সর্বশ্রেষ্ঠ অবদান, স্বীকৃতি এবং তার জীবনের শেষ এবং মূল একটি পিলার, যে উনি সেই খুখা থেকে, আমরা যেটা বলে থাকি, অনেকে বলে থাকে, আওয়ামী লীগের নেতারা, সাধারণ দার্শনিকরাও এবং সমালোচকরা বলে থাকে যে টুঙ্গিপাড়ার খুখা থেকে শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, এবং বঙ্গবন্ধু থেকে জাতির জনক, জাতির কর্ণধার হওয়ার যে ইতিহাসটা, সেই ইতিহাসটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পারি যে উনি কখনোই বিচ্যুতির রাজনীতি উনি করেন। এইটাই হচ্ছে ওনার সর্বশ্রেষ্ঠ অবদান এবং ধারাবাহিকভাবে উনি যেটা বিশ্বাস করেছেন জীবনের শেষ দিন পর্যন্ত সেই কাজটি করেছেন। তাহলে আমরা দেখলাম পাকিস্তানের পূর্বের একটা আন্দোলনের ধারাবাহিকতা। পাকিস্তান, যখন আমরা পাকিস্তান থেকে স্বাধীন হলাম, তারপরে 72-এর 10ই জানুয়ারি বাংলাদেশে আসার পরে উনি সম্মিলিত একটি কাঠামোগত দিয়ে উনি রাষ্ট্রটাকে গড়বার চেষ্টা করেছিলেন। ফলে উনি যাদের আমলা অভিজ্ঞতা ছিল কিন্তু পাকিস্তানি ধ্যান ধারণায়, সামরিক আমলা কিন্তু পাকিস্তানি ধ্যান ধারণায় প্রশিক্ষণপ্রাপ্ত, সেগুলোকে নিয়ে একটি রাষ্ট্রকে পুনর্গঠনের চেষ্টাও উনি করেছিলেন। কিন্তু করতে যে সবচেয়ে ভয়াবহ যে পরিণতিটা ওনার হয়েছিল, আলোচনাটা দীর্ঘ হচ্ছে, সেটা হচ্ছে তারা কিন্তু নিজস্ব ফিলোসফি থেকে সরে আসে নাই। যার জন্য বঙ্গবন্ধুকে যখন উনি ফিডেল ক্যাস্ট্রোর কাছে পাট বিক্রি করলেন, তখন কিন্তু আমলারা জানতো যে এই পাট বিক্রি করাটা ঠিক হচ্ছে না, এটা আমেরিকা ঠিকভাবে নেবে না। যেহেতু আমেরিকাই একমাত্র রাষ্ট্র, যখন তাদের কাছে ওয়ার্ল্ড ব্যাংকটা তাদের নিয়ন্ত্রণে, খাদ্যটাও তাদের নিয়ন্ত্রণে, মানে উৎপাদিত খাদ্যের পরিমাণও তাদের কাছে, তাদের সাহায্য ছাড়া পৃথিবীতে দরিদ্র রাষ্ট্রগুলো চলতে পারতো না। এই যে ফিডেল ক্যাস্ট্রোর কাছে পাট বিক্রি করলে যে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি, সেই কথাটা কিন্তু এই আমলারা বঙ্গবন্ধুকে সেইভাবে ধরল না। ফলে 74-এ যখন উনি গেলেন খাবার কেনার জন্য, লোন নেওয়ার জন্য, জাতিকে পুনর্গঠন করার জন্য, উন্নয়নের ফান্ডের জন্য, তখন কিন্তু তারা ঋণ যেমন দিতে চাইল না, আবার নগদ মূল্য ছাড়া খাবার দেবে না। সেই খাবার নাটক করে তারা যে পাকিস্তানে করাচির বন্দরে নিয়ে গেল, ইতিহাসটা আপনারা জানেন। কিন্তু আমি প্রশ্ন হলো যে অনেকেই আজকে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে একই মোহনার বিপরীতে আবার অনেক নেতাদেরকে দাঁড় করাতে চায়। আসলে তারা 72 পর্যন্ত 71-এর মহান মুক্তিযুদ্ধে অবদান ছিল, কিন্তু যখন ব্যক্তি প্যারালালি আবার বঙ্গবন্ধুর উপর এবং মনে করেছে যারা যে আমি বিরাট কিছু, তখনই প্রশ্ন দেখা দিয়েছে যারা নিজেদেরকে বিরাট কিছু মনে করেছে
এবং স্বাধীনতা তারা চেয়েছে, বঙ্গবন্ধুকে বাধ্য করেছে। যেমন আমাদের জীবন্ত আসমা আব্দুর রব ভাই বলেন, যারা জীবিত আছেন, তারপরে সিরাজুল আলম সাহেব মারা গেছেন, ওই সিলেটের যে নেতা ছিলেন নূরে আলম সিদ্দিকী সহ যারা নিজেদেরকে বঙ্গবন্ধুর প্যারালাল দাঁড় করিয়েছে, তারা জাসদ জন্ম দিয়ে তারা কি করেছিল, শাহজাহান সিরাজ সাহেব ভাই সহ যারা আজকে অনেকেই দেখবেন 71-এ পরাজিত শক্তিরাই কিন্তু টেকনিক্যালি বুদ্ধিজীবী, সাংবাদিক, কবি, সাহিত্যিকরা, এই মেজর জলিল সহ যারা জাসদের জন্ম দিয়েছিল, তাদেরকে বঙ্গবন্ধুর উপরে দাঁড় করানোর চেষ্টা করে, বঙ্গবন্ধু স্বাধীনতা চাইনি। মূলত তারা যদি তাদের ডাকেই বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে থাকে, বঙ্গবন্ধু ডাকে না। তা 72 পরবর্তী তারা জাসদের জন্ম দেওয়ার পরে তুমুল পরিক্রমাশালী হিসেবে, বিপ্লবী হিসেবে, আধুনিক সমাজতন্ত্রের জনক হিসেবে, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক হিসেবে তারা বাংলার মাটিতে আবির্ভূত হলেন। কিন্তু তাদের কথায় বাংলাদেশের জনগণ কতটুকু ঐক্যবদ্ধ হয়েছিল এবং সেই তাদের নেতৃত্ব কতদিন টিকেছিল? হ্যাঁ, তারা একটা কাজ করেছিল, বঙ্গবন্ধু হত্যা হওয়া পর্যন্ত 71-এর পরাজিত শক্তিরা, ইয়াহিয়ার পেতাত্তারা, জামাত ইসলাম, হেফাজত ইসলাম বা নেজামি ইসলাম, মুসলিম লীগের 3টা গ্রুপ সহ তারা অস্ত্র সহ জাসদে ঢুকেছিল। কিছু কমিউনিস্ট পার্টি সশস্ত্র গ্রুপে ঢুকেছিল, সিরাজ সিগরেটকে ঢুকে এই রাষ্ট্রটাকে তারা অস্থির করে রেখেছিল। থানা লুট থেকে শুরু করে পাটের গুদামে আগুন দেওয়া, 8 জন সংসদ সদস্যকে হত্যা করা, স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি হামলা করা সব অসংখ্য ঘটনা 75-এর 15 আগস্ট পর্যন্ত তারা ঘটিয়েছে। কিন্তু যখন বঙ্গবন্ধুর সপরিবারে হত্যা হয়ে গেল, মৌলানা ভাসানী, মশিউর রহমান জাদু মিয়া সহ সেই তরুণ তুর্কি বিপ্লবীরা এবং জাসদের সমাজতান্ত্রিক বিপ্লবীরা তারা আস্তে করে বিলীন হয়ে আবার দিয়ে চলে গেলেন। তাহলে প্রকারান্তরে কি তারা স্বাধীনতার পক্ষে অবস্থান নিলেন? না, স্বাধীনতার বিরুদ্ধে শক্তি পাকিস্তানের ইয়াহিয়ার সেই বক্তব্য যে আমাদের পূর্ব মানে পাকিস্তানে সামরিক পরাজয় হলেও আদর্শগত যুদ্ধ জারি থাকবে। এবং আজও রয়েছে। দেখেন, জিয়াকে বহুদলীয় গণতন্ত্রের জনক বলা হয়, আমিও বলে বিশ্বাস করি সেটা এই কারণে, সেই বহু দলের মধ্যে কিন্তু আমার ধর্ষক রয়েছে। 71-এ যারা মহান মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল, যাদের রাজনীতিটা মূলত 73 সালে নিষিদ্ধ করেছিল বঙ্গবন্ধু মুজিব, যাদেরকে বিচারের আওতায় এনেছিল, তাদেরকে উন্মুক্ত করে দেওয়াই যদি বহুদলীয় গণতন্ত্রের নমুনা হয়, আমি ধিক্কার জানাই। আমার কথা যারা শুনছেন তাদের কাছে অনুরোধ করবো, একটু চিন্তা করবেন যে যারা আমাদের মা বোনদেরকে হত্যা করলো, ধর্ষণ করলো, আমাদের বাড়িঘর দৌড় জ্বালিল, বাংলাদেশের এমন কোনো রাস্তাঘাট, কালভার্ট ছিল না যেটা তারা ধ্বংস করে দিয়ে যায়নি। তাদের পক্ষে যারা অবস্থান নিয়েছিল এবং অনুশোচনা নাই, ভুল স্বীকার করে নাই, অপরাধ স্বীকার করে না, আজও করে না, তাদের রাজনীতি করার সুযোগটা কি জিয়াউর রহমান দেয়নি? ওই যে অনেকে বলে আওয়ামী লীগের রাজনীতি ফিরে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ছিল কবে? বঙ্গবন্ধু হত্যা হয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের রাজনীতির নেতৃত্ব আমরা দিয়েছি না। জোহরা তাজউদ্দিন আহমেদ যে নেতা হয়েছিলেন, সভাপতি হয়েছিল, আহ্বায়ক ছিল। 77-এর যে কাউন্সিল হয়েছিল, 11তম, 12 এবং 13তম কাউন্সিলে শেখ হাসিনা সভানেত্রী হয়েছিলেন। তাহলে সেই 76-এ আওয়ামী লীগ ছিল না? ছিল না। মূলত বাকশালের অর্ডিন্যান্সটা বাতিল করেছিল কিনা? বঙ্গবন্ধুকে হত্যা করার পর যে রাষ্ট্রপতি মোস্তাক হয়েছিল, হওয়ার পরে কী হলো? তাহলে পূর্বের দলগুলো আবার এক্সিস্টিং হয়ে গেল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এইটা আবার তারা ফাংশন করলো। 11তম কাউন্সিল, 12তম কাউন্সিল, 13তম কাউন্সিল ধারাবাহিকভাবেই করেছে। তাহলে জিয়া এই আওয়ামী লীগকে ফিরেই নিয়ে আসলো কে রে? জিয়া ন্যাপকে ফিরাই নিয়ে আসলো কে রে? যে ন্যাপ এই বাকশালে ছিল। সিপিবিকে কীভাবে ফিরে নিয়ে আসলো? যে সিপিবি বাকশালের সাথে ছিল, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ছিল। তাহলে বিষয়গুলো জায়গা বিভ্রান্ত করা হয়েছে। মূলত জিয়াউর রহমান যে কাজটি করেছেন, প্রথমে উনি গণভোট হ্যাঁ না যেটা দেশে, তারপরে রাষ্ট্রপতি নির্বাচন করেছেন। পার্লামেন্ট নির্বাচন করার আগে উনি এই 71-এর পরাজিত শক্তিদের রাজনৈতিক সংগঠন, তাদেরকে জেল থেকে ফিরে নিয়ে আসা, তাদের মামলা বাতিল করে দেওয়া, তাদের সংগঠনকে পুনরায় রাজনীতি করার যে অধ্যাদেশ জারি, প্রথম ঘোষণা, দ্বিতীয় ঘোষণার মাধ্যমে, এইটাই তার চরম অবদান। যে অবদানের ফলে আজকে আমাদের বাংলাদেশ ধর্ষিত বাংলায় রূপান্তরিত হয়েছে। 71-এর পরাজিত শক্তিরা আজকে রাষ্ট্র পরিচালনা করছে। আমাদের ছেলেরা, মেয়েরা, বাচ্চারা, শিশুরা কেউ নিরাপদ না। মসজিদ, মন্দির, প্যাগোডা এবং
হাফেজিখানা থেকে শুরু করে এতিমখানা, আজকে দেখেন রাস্তায় মা বোনেরা বলছে যে আমাদের খাদ্যের দরকার নেই, আমাদের শিশুদের, আমাদের মেয়েদের, আমাদের ছেলেদের নিবে। কিন্তু আমি আরেকটা কথা বলি, স্বাধীনতা পরবর্তীতে যতগুলো অর্জন, প্রত্যেকটা অর্জন বাংলাদেশের স্বাধীনতার পূর্বেও বাংলাদেশের আওয়ামী লীগের আন্দোলন সংগ্রাম, মুজিবের আন্দোলন সংগ্রাম, আবার ৭১ পরবর্তী ৭২ পরবর্তী আওয়ামী লীগের অবদানের বাইরে রাষ্ট্র গঠনে আর কার কী ভূমিকা আছে? আপনারা যে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেন, 111 সরকারের পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে এই যে রাষ্ট্রপতি নিজেই তত্ত্বাবধায়ক হয়ে গেলেন, বিচারপতিদের বয়স বাড়ানো কারা করেছিল? এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে কারা বিতর্কিত করেছিল? আর এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে কারা এনেছিল? ৯৬ পার্লামেন্টের যেটা ভেঙে গেল যে আন্দোলনের কারণে, সেটা তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। মাগুরার নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার পালিয়ে চলে এসেছিল। মিরপুরের উপনির্বাচনের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো এগুলো আপনারা বলবেন না? বাংলাদেশে কৃষকদের উপর আওয়ামী লীগ গুলি চালিয়ে কবে হত্যা করেছে, অথচ আমরা দেখেছি ৯৫ সালের মধ্যে কৃষকদেরকে গুলি করে হত্যা করেছে সারের দাবিতে আন্দোলন করার কারণে। ২০০১ সালের পরে কনসার্টের বিদ্যুতের দাবিতে আন্দোলন করার কারণে হত্যা করেছে। ২১-এর গ্রেনেড হামলা কারা করেছে? তো এগুলো কারা করেছে? এগুলো গণতান্ত্রিক আন্দোলন? এই যে হত্যা করলো, এটা বৈধ? আজকে অনেকে বড় বড় কথা বলে। ২১-এ গ্রেনেড হামলার পরে ক্যান্টনমেন্টে পাপনের মা জিলুর রহমানের স্ত্রী, সহোদর নারী নেত্রী, যাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল, উনি যখন গেলেন, নিজে আহত শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা, তাকে কারা যেতে বাধা দিয়েছিল? তারপরে উনি যে হেঁটে জাহাঙ্গীর গেট থেকে যে গেল, সিএমএইসি গেল, সেই ইতিহাস আপনারা ভুলে গেলেন। বর্বরতার ইতিহাস সবাই ভুলে গেলেন। আজকে ফ্যাসিস্ট, খুনি, যত প্রকার ন্যারেটিভ আমরা সকলে সম্মিলিতভাবে আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধু কন্যার উপর, আওয়ামী লীগ শেখ মুজিবের উপর চাপানোর চেষ্টা করি। প্রকৃত ইতিহাসগুলো দেখবেন তো বাংলাদেশের কোন অর্জনটা আওয়ামী লীগের মাধ্যমে হয়নি, সেটা আন্দোলন সংগ্রামের মাধ্যমে হোক আর ক্ষমতায় থাকা অবস্থায় হোক, এর বাইরে অবদান। আজকে আধুনিক সামরিক বাহিনী কার সময় হয়েছে? আজকে অনেকে বড় বড় কথা বলে, আজকে এত পুলিশ নিয়োগ কার সময় হয়েছে? সিভিল প্রশাসন এত বড় কার সময় হয়েছে? আপনারা দেখবেন এই যে বাজেট ৮০,০০০ কোটি টাকা থেকে আজকে ৭ লক্ষ কোটি টাকা বাজেটে রূপান্তর হইতেছে, এই ধারাবাহিকতা উন্নয়ন কার সরকারের অধীনে হয়েছে? জিডিপি, আমাদের প্রত্যেক ব্যক্তির আয় সীমা এক সময় ছিল কত টাকা, সেইটা থেকে আজকে $২৮০০ হয়েছে, US ডলারে, কার সময় হয়েছে? একটু ভাববেন, খালি কথা বলার জন্যই বলবেন না। সবাইকে ধন্যবাদ।